বাংলায় জঙ্গিদের হাব তৈরি হয়েছে, বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। বাংলায় জঙ্গিদের হাব তৈরি হয়েছে। করোনাকালে 2020 সালের একটি মামলার জামিন নিতে সোমবার নবদ্বীপ আদালতে গিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। প্রসঙ্গত, করোনার সময় নবদ্বীপ শহরে মিছিল করা নিয়ে তার বিরুদ্ধে পুলিশ মামলা করেছিল। সেই মামলায় এদিন তিনি হাজিরা দিতে নবদ্বীপ আদালতে হাজির ছিলেন। তার অভিযোগ, বাংলাদেশে যারা সনাতনীদের নিধন করছেন তাদের সুকৌশলে বাংলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আসলে বাংলায় জঙ্গিদের হাব তৈরি হয়েছে। জঙ্গিরা বাংলায় আস্তানাকে নথিপত্র বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিচ্ছে। জঙ্গিদেরই তো জায়গা হয়ে গেছে এখন, তো এখানে ভালো মানুষের জায়গা থেকে বেশি জঙ্গিরা ঢুকে পড়েছে। বাংলাদেশের যারা ওখানে হিন্দু নিধন করছে তারা কায়দা করে আগে থেকে পশ্চিমবাংলায় জঙ্গিদেরকে ঢুকিয়ে দিচ্ছে, আর এখান থেকে হাব হয়ে গেছে। এখান থেকে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি হচ্ছে, সেই ডকুমেন্ট নিয়ে তারা ভারতবর্ষে অন্য অন্য জায়গাও পৌঁছে যাচ্ছে। রোজই সব জায়গা একটা প্রায় ধরুন 1.5 থেকে 2 কোটি অনুপ্রবেশকারী যারা আছে তার মধ্যে অনেকে জঙ্গি ঢুকে বসে। এদিন বিজেপি নেতা অর্জুন সিং বলেন, নবদ্বীপ শহরে লকডাউনে মিছিল করার জন্য 2020 সালে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। সেই মামলায় তিনি জামিন নিতে আসেন। বিজেপি নেতা দাবি, ইতিমধ্যেই তার বিরুদ্ধে 174টা মামলা হয়েছে। তার কটাক্ষ, তৃণমূল সরকারের কোনো কাজ নেই, সরকারের একটাই কাজ শুধু বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে মামলা করে তাদের হেনস্থা করা। 2020 সালে কোভিড কেস করে দিয়েছে আমরা জানি না, হঠাৎ ওয়ারেন্ট করে দিয়েছে। ওয়ারেন্ট করার পরে আজকে এখানে বেল নিতে আসতে হবে। এখানে 174টা মামলা আছে, পুরো বাংলায় ঘুরে ঘুরে কেসে কোর্টে যেতে হয়, বেল করাতে হয়। এইসব পশ্চিমবাংলা সরকারের কাছে আর কোনো কাজ নেই, একটাই কাজ আছে, যারা রাজনৈতিক বিরোধী আছে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হেনস্থা করা। কি কেস ছিল? লকডাউনে কেসে আমরা একটা মিছিল করছিলাম, সেই কেসটা এখানে দিয়ে রেখে দিয়েছি। কেস দিলে তো একটা নোটিশ দেবে, সেটাও জানি না, আমরা ওয়ারেন্ট করে বসে আছি। 41-এর কোনো নোটিশ হয়নি? কোনো নোটিশ নেই। কোথায় হয়েছিল? নিশ্চয়ই এই কোর্টে জেরোডিকশনে কোথাও হয়েছিল, তো হয়েছিল, সেটাও আমার মনে নেই। সীমান্তবর্তী অঞ্চল দিয়ে অনুপ্রবেশ নিয়ে তিনি বলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। মমতা ব্যানার্জি সবসময় বিএসএফ এর বিরুদ্ধে কথা বলেন, এমনকি বিএসএফ এর বিরুদ্ধে উনি মামলা করেন, তাই বিএসএফ অফিসাররাও ভয়ে থাকেন। তার কথায়, আসলে বাংলাকে জঙ্গিদের একটা মরুদ্যান বানিয়ে ফেলা হয়েছে। দেখুন, বিএসএফ যদি ধরুন 23 সালে প্রায় 1200-র উপরে অনুপ্রবেশকারী ধরেছিল, তারপরে 1400-র উপরে 24-এ ধরেছিল, কিন্তু ধরার পরে 15 দিন মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওরা তো আবার কোর্টে মামলা নিয়ে আসে না, কোর্টে রাজ্য সরকার মামলা নেয়, তারা আবার এখানেই থেকে যায়। মানে তাদের যে একটা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের যে এই ব্যাপার নিয়ে একটা সমন্বয় থাকা দরকার, সেটা নেই। এরা সবসময় মমতা ব্যানার্জিকে দেখবেন সবসময় বিএসএফ এর বিরুদ্ধে উনি গালাগালি করেন, বিএসএফ বিরুদ্ধে মামলা করে দেন। এতে বহু বিএসএফ এর অফিসাররা মানে ভয়ে অনেকটা থাকে কি, আমরা এখানে 2 বছর ডিউটি করতে এসেছি, আমাদের একটা মামলা হবে, এই মামলাতে আমাকে আবার বারবার আসতে হবে। এইটা নিয়েও একটা সমস্যা আছে। কিন্তু যেখানে দেশের ব্যাপার আছে, রাষ্ট্রের ব্যাপার আছে, সেখানে একটা ছোট্ট সংকীর্ণ বিচার নিয়ে যদি উনি যেভাবে করছেন, তাতে বলতে গেলে জেহাদিদের বাংলায় একটা মরুদ্যান নাই। তার সংযোজন, রাজ্য সরকার জমি না দেওয়ায় সীমান্তবর্তী 600 কিমির মতো জায়গায় কাঁটা তারের বেড়া নেই, অথচ অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বিএসএফ এর ঘাড়ে দোষ চাপায়। তার অভিযোগ, বৈধ নথি ছাড়াই মাদ্রাসা খুলে দেওয়া হচ্ছে, আর সেখানে জঙ্গি কার্যকলাপ চলছে। তার আশা, ওপার বাংলায় হিন্দু নিধন রোধে মোদিজি সঠিক পদক্ষেপ নেবেন। বিএসএফ এর যে দরকার আছে, মানে বর্ডারকে ফেন্সিং করা, এখানে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি জমি দেয়। এবার এই নানা রকম কথা উনি বলেন, করেন না। বিএসএফ এর নামে সবসময় একটা অদ্ভুতভাবে একটা রাজ্যর একজন মুখ্যমন্ত্রী একটা সেন্ট্রাল ফোর্সের এগেনস্টে এইভাবে বলেন, এটা পৃথিবীতে কোথাও আপনি দেখতে পাবেন। কিন্তু আমাদের যে ফেন্সিং দরকার আছে, প্রায় 600 কিলোমিটার ল্যান্ড আছে, প্রায় 300 কিলোমিটার মতন এখনো জলপথ আছে। 600 কিলোমিটারও উনি জায়গাটা দেন, এই জায়গা না দেওয়ার জন্য, আর তারপরে মোরালি তাদের এগেনস্টে কথা বলেন। তার এটাতে যারা যে পক্ষকে উনি সাপোর্ট করছেন, যে জেহাদি সংগঠনগুলোকে সাপোর্ট করছেন,
সব জায়গায় ওই মাদ্রাসা খুলে দিচ্ছে, যাদের কোনো তথ্য নেই তারা মাদ্রাসা খুলে বসে আছে, সেখানে জঙ্গি কার্যকলাপ করছে, সেটাকে উনি বাধা দেওয়া তো দূরের কথা, তাকে সাপোর্ট করছে। একটা সময় ছিল, আপনারা দেখেছিলেন, বুদ্ধবাবু এই মাদ্রাসার বিরুদ্ধে বলেছিলেন, দুদিনের মধ্যে পাল্টে গেছিলেন। তো ভোট ব্যাংক যেখানে সবসময় সামনে রেখে যদি কোনো মুখ্যমন্ত্রী লেভেলে যদি কোনো নেতৃত্ব যদি চিন্তা করে বা বক্তব্য দেয়, তাহলে কিন্তু খুব ক্ষতি হয়। এটা আমরা সবাই মিলে আশা করছি নিশ্চিতভাবে হিন্দু নিধনকে আমরা বন্ধ করাতেই পারবো। তার জন্য মোদিজি যা কাজ করার আছে করবেন। বাংলাদেশ ইস্যু নিয়ে গেরুয়া শিবিরের লড়াকু সৈনিক বলেন, মোদিজি কূটনৈতিকগতভাবে ইউনিট সরকারের উপর চাপ সৃষ্টি করেছে, তবে ইউনিট সরকার যেভাবে সনাতনীদের উপর অত্যাচার চালাচ্ছে, সেই অত্যাচারের সঠিক জবাব দেবে মোদী সরকার। আপনি হয়তো বুঝতে পারছেন কি এটা কুল অবস্থা আছে, কিন্তু যেভাবে সারা দেশের মধ্যে জঙ্গিদেরকে ধরা হচ্ছে, অনুপ্রবেশকারীদেরকে ধরা হচ্ছে, তারপরে যারা এদেরকে সমর্থন করছে, মোদিজি তো সরাসরি একদিনের মধ্যে অ্যাটাক করে দেবে না, এরকম তো হতে পারে না। কিন্তু যে একটা রাজনীতিক কূটনীতিকভাবে যে প্রেসার দেওয়ার কাজ, সেটা হচ্ছে। আর আগামী দিনও আমরা আশা করব, আমরা সবাই যারা পশ্চিমবাংলা বসবাস করি, যারা ভারতবর্ষে বসবাস করি, যারা হিন্দু সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করছে বাংলাদেশের সরকার, ইউনিট সরকার, যাতে সঠিক তার জবাব দেওয়া যেতে পারে, তার ব্যবস্থা নিশ্চিতভাবে মোদিজি করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আদালত থেকে বেরিয়ে এদিন তিনি নবদ্বীপের ইস্কন মন্দিরে আসেন, সেখানে পুজো দিয়ে মন্দির চত্বর পুরো পরিদর্শন করেন। তবে ইস্কন কর্তৃপক্ষের আতিথেয়তায় তিনি আপ্লুত। অনুগামীদের নিয়ে এদিন তিনি ইস্কন মন্দিরে মধ্যাহ্নভোজে সারেন। ইস্কন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে সনাতনীদের একজোট হওয়ার বার্তা দিলেন গেরুয়া শিবিরের এই লড়াকু নেতা। ইস্কন মন্দিরে হাজির ছিলেন আইনজীবী রাকেশ সিং, হালিশহর পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত, কট্টর সনাতনী প্রিয়াঙ্গু পাণ্ডে, বিপ্লব ঘোষ প্রমুখ। একটু নিচে ঠিক আছে।